ব্রাইট টিউটার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য যে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমস্যার সমাধান আমি করে দেখাচ্ছি। আমি তোমাদের জন্য প্রশ্নটি পড়ছি। এখানে কি বলা হয়েছে একটু দেখো আগে। নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনা করো। তারপর নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গড়মিলের কারণ চিহ্নিতকরণ, নগদান বইয়ের লেনদেন লিপিবদ্ধকরণ আর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। এটি হচ্ছে নির্দেশনা। আর প্রশ্ন আমাকে কী বলা হয়েছে, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য বর্ণনা করো। এই উদ্দেশ্য বর্ণনা করার জন্য আমরা যদি 4টা বর্ণনা করি তাহলে আমাদেরকে 4 দেওয়া হবে, যদি 3টি করি 3 দেওয়া হবে, 2টি করলে 2 এবং 1টি করলে 1 দেবে। চলো আমি তোমাদের জন্য এই কয়ের সমাধানটা করে দেখাচ্ছি। ক নং প্রশ্নের উত্তর, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য। দেখো আমরা কি উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। 1. সঠিক আর্থিক চিত্র তুলে ধরার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। হিসাব চূড়ান্তকরণের সঠিক আর্থিক চিত্র তুলে ধরার জন্য এটি প্রস্তুত করা হয়। তারপর চলো 2. নিরীক্ষা কার্য সম্পাদনে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। এই পয়েন্টগুলো কিন্তু আমার মতন করে লিখেছি, আর এর ব্যাখ্যাটা আমি আমার মতন লিখেছি, আমি কোনো বইকে ফলো করিনি। একজন নিরীক্ষণ যখন ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে তখন উভয় বইয়ের মধ্যে গরমিল থাকার অন্তর্নিহিত কারণগুলো তার জানা প্রয়োজন হয়, আর এই উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী মূলত একটা প্রতিষ্ঠান করে। নাম্বার 3. ভুল ত্রুটি উদ্ঘাটন করা। নগদান বই ও পাস বইয়ের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে এই বিবরণী প্রস্তুত করে উদ্ঘাটন করে। এখানে উদ্বোধন লেখা আছে, এখানে উদ্ঘাটন করা হয় যা পরবর্তী সংশোধনে করা যেতে পারে। নাম্বার 4. মালিকের সন্তুষ্টি লাভ করা। নগদান বইয়ের এবং পাস বইয়ের ব্যালেন্স এর মধ্যে গড়মিল দেখা দেয়, তার সঙ্গত ও অসঙ্গত যে কারণেই হোক না কেন তা জানা পর্যন্ত আমানতকারী সন্দেহমুক্ত হতে পারে না। এই বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমানতকারী সন্দেহমুক্ত হতে পারে এবং সন্তুষ্টি লাভ করতে পারে। এই কারণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। নাম্বার 5. ব্যাংকের সাথে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। এই বিবরণীর প্রস্তুতির মাধ্যমে আমানতকারী এবং ব্যাংকের মধ্যে ভুল বোঝাবুঝির একটা অবসান ঘটতে পারে। এই কারণে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। তা পরিশেষে বলা যায় ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার প্রয়োজনীয়তা যথেষ্ট তাৎপর্য রয়েছে। তা আমাদের 4টা ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং আমি তোমাদের জন্য 5টি করে দেখিয়েছি। চলো আমরা খ নং প্রশ্নের অ্যান্সার করি। দেখো এখানে খতে কি বলা হয়েছে। খতে বলছে নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গড়মিল কারণ। 6টি কারণ দিলে আমরা 6 পাবো। কমপক্ষে 4টি কারণ যদি সঠিক হয় তাহলে আমরা 3 পাবো, আর 3টি কারণ সঠিক হলে 3 পাবে এবং 1টি কারণ সঠিক হলে 1 পাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে কমপক্ষে 6টা দিতে হবে। তা চলো আমরা খয়ের অ্যান্সারে যাই। খ নং প্রশ্নের উত্তর, নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের গড়মিলের কারণ। দেখো আমি এই কারণগুলি লিখেছি সহায়কের উপর ভিত্তি করে। দেখো চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও প্রাপক কর্তৃক ব্যাংক উপস্থাপন করা হয়নি। 1. চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও প্রাপক কর্তৃক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানে কোনো দেনা পরিশোধের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে চেক ইস্যু করে থাকলে সাথে সাথেই সেই নগদ বইয়ের ব্যাংক ঘরে ক্রেডিট খরচ করে থাকে, কিন্তু প্রাপক কর্তৃক যদি এটা মিল করণের তারিখের পূর্বে আদায়ের জন্য ব্যাংকে উপস্থাপন না করে তাহলে ব্যাংক পাস বই ডেবিট খরচ করবে না, ফলে উভয় বইয়ের ব্যালেন্স গড়মিল দেখা দেয়। সহায়ক তথ্যের আলোকে দেখা যায় যে 20,000 টাকার চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। নাম্বার 2. ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু সময়মতো আদায় হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানে অন্যের নিকট থেকে কোনো চেক পেয়ে ব্যাংকে জমা দিলে সাথে সাথে সে তার বইয়ের ব্যাংক ঘরে ডেবিট জমা করে, কিন্তু ওই চেকের টাকা আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক পাস বইতে ক্রেডিট জমা করে না। তাই এই দুটি তারিখের মধ্যবর্তী সময় উভয় ব্যালেন্সের তুলনা করলে গড়মিল দেখা যায়। সহায়ক তথ্যের আলোকে 10,000 টাকা চেক ব্যাংকে যথাযথ সময় আদায় করতে পারেনি। নাম্বার 3. সরাসরি ব্যাংক কর্তৃক আদায়। আমানতকারী পক্ষ হয়ে ব্যাংক কারো নিকট হতে টাকা আদায় করলে সাথে সাথে পাস বইতে ক্রেডিট জমা করে দেয়, কিন্তু আমানতকারী
সময়ের মধ্যে তথ্য সম্পর্কে অবগত না থাকার নগদান বইয়ে ডেবিট জমা করেন না। সুতরাং নগদান বইয়ে না লেখা জমা কম এবং পাস বইয়ে লেখা জমা বেশি হবে। সহায়ক তথ্যের আলোকে দেখা যায় যে ব্যাংক 5,000 টাকা আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তারপর দেখো 4 নম্বর আমি লিখেছি আমানতকারী স্থায়ী নির্দেশে অনুযায়ী ব্যাংক কর্তৃক সরাসরি টাকা পরিশোধ। আমানতকারী স্থায়ী নির্দেশে মোতাবেক ব্যাংক আমানতকারী পক্ষ হয়ে অনেক সময় দেনা সরাসরি পরিশোধ করে থাকে এবং সাথে সাথে পাস বইতে ডেবিট খরচ করে, কিন্তু অজ্ঞাত থাকায় আমানতকারী তার নগদান বইয়ের ব্যাংক ঘরে সাধারণত ক্রেডিট খরচ করে না। সুতরাং খরচ লেখার পাস বইয়ের জমা কম এবং খরচ লেখার নগদান বইয়ের জমা বেশি হবে। সহায়ক তথ্যের আলোকে দেখা যায় যে ব্যাংক 10,000 টাকা পরিশোধ করে দিয়েছে কিন্তু আমানতকারী নগদান বইতে লেখেনি। নাম্বার 5, আমানতকারীর ভুল। আমানতকারী যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদান বইয়ে লেখার সময় ভুল করে বা কোনো লেনদেন আদৌ না লেখা হয় তাহলে সংশোধন করা পর্যন্ত উভয় ব্যালেন্সের মধ্যে গরমিল দেখা দেয়। সহায়ক তথ্যের আলোকে দেনাদার কাছ থেকে 2,000 টাকা একটি চেক নগদান বইতে ভুলবশত লেখা হয়েছে, 2 বার লেখা হয়েছে, এনে ভুলবশত হবে, এটা একটু কারেকশন করে নিও। নাম্বার 6, ব্যাংক জমাতিরিক্ত সুদ অন্তর্ভুক্ত না করা। ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত উত্তোলনের সুদ ধার্য করে এবং তা পাস বইতে ডেবিট করে বিষয়টি আমানতকারী অবগত হওয়ার পূর্বেই পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ করে না। এই 6টা আমি কারণ লিখে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা গয়ের সমাধানে যাই। গতে কি বলা হয়েছে দেখো, সহায়ক তথ্যের ভিত্তিতে নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি এইরূপ লেনদেন সমূহ দাখিলা প্রস্তুত করো। দেখো কোনগুলি নগদান বইতে হিসাবভুক্ত হয় না সেটার একটা জাবেদা তৈরি করি আমরা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। উপরেগুলো কিন্তু মানে নগদান বইতে লেখা হয়নি এই সম্পর্কে বলা নাই, তাই আমি ওইগুলি পড়লাম না। আমরা দেখেছি 4 নম্বরে রয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। এটা জাবেদা কি হবে চলো দেখি। দেখো গণং প্রশ্নের উত্তর সবুজ ট্রেডার্স 2020 সালের 30শে জুন, সাধারণ জাবেদা তারিখ 2021 জুন 30। দেখো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য লভ্যাংশ ক্রেডিট। এর কারণ কি যে লভ্যাংশ আমাদের জন্য একটি আয়, তা আয় সবসময় ক্রেডিট হয়, আর ওদিকে আয় বৃদ্ধি হওয়ার কারণে আমার ব্যাংকের টাকা বেড়ে গেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। সমপরিমাণ অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা 5,000 টাকা, আর আমি কারণ হিসেবে লিখেছি ব্যাংক হতে লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্যাংক কিন্তু এখানে আদায় করে দিয়েছে, যার ফলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, আর ওদিকে আমার যেহেতু প্রাপ্ত লভ্যাংশ হিসাব হচ্ছে আমার জন্য একটি আয়, তা আয় সবসময় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তারপর চলো প্রদেয় হিসাবে 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। বিষয়টা কি হয়েছে, যেহেতু প্রদেয় হিসাবে হচ্ছে একটি দায়, দায় সবসময় ক্রেডিট হয়, কিন্তু দায় যদি হ্রাস পায় তাহলে দায়টা কি হয়, ডেবিট হয়। আর অপর দিকে ব্যাংকের টাকাটা আমার কমে যাচ্ছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো সমপরিমাণ অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা 10,000 টাকা, আর কারণ হিসেবে আমি লিখেছি ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাব পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। আশা করি বুঝতে পেরেছো। তারপর আসো প্রাপ্য হিসাবে নিকট হতে প্রাপ্ত 2,000 টাকার একখানি চেক নগদান বইতে ভুলে 2 বার ক্রেডিট করা হয়েছে, অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে। ব্যাংকের কোনো সমস্যা নেই, ব্যাংক ঠিকঠাক কাজটি করেছে, কিন্তু সমস্যা হয়েছে নগদানে। এখানে কি হয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করো। দেখো যখন আমরা প্রাপ্য হিসাব থেকে টাকা পাই তখন আমার নগদ টাকা বৃদ্ধি পায়, তাই এখানে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে, আমি নগদ টাকা ক্রেডিট করে দিয়েছি, অর্থাৎ কমিয়ে দিয়েছি। তা কয়বার, একবার না 2 বার, তাহলে আমরা দুবার এটা কমিয়েছি। তাহলে 2 বার যদি আমরা কমাই থাকি তাহলে আমার কমানোর পরিমাণ কত হয়েছে, 4,000 টাকা। 2,000 যোগ 2,000 4,000 টাকা, আর বাড়ানোর কথা ছিল 2,000 টাকা। তাহলে 4,000 সাথে 2,000 যোগ করার পর আমরা পেয়েছি কত, 6,000 টাকা। দেখো ব্যাংক হিসাব ডেবিট লিখেছি আমি 6,000 টাকা, প্রাপ্য হিসাব লিখেছি 6,000 টাকা। আমি এই বিষয়টা আরেকটু একটা উদাহরণের সাহায্যে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো
ধরো তোমার কাছে 10,000 টাকা আছে নগদান বইতে, যখন তুমি প্রাপ্য হিসাবের কাছ থেকে 2,000 টাকা পাবে তখন তোমার ব্যালেন্স বৃদ্ধি পাবে কত? 12,000 টাকা। কিন্তু সেটা কি করছো তুমি নগদান বইতে? তুমি কি করেছো? বৃদ্ধি না করার পরিবর্তে তুমি সেটা দুবার কমিয়েছো। তা দুইবার কমালে কত হয়? 2,000 2,000 4,000। তাহলে 10,000 টাকা থেকে যদি 4,000 কমাও তাহলে কত হয়? 6,000 টাকা। 6,000 টাকা তুমি এখন তোমার বর্তমান ব্যালেন্স আছে, কিন্তু সেটা হওয়ার কথা ছিল কত? 12,000 টাকা। তাহলে দেখো 12,000 থেকে যদি 6,000 বিয়োগ করো তাহলে দাঁড়ায় কত? 6,000 টাকা। এই 6,000 টাকাই তোমার আবার বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ প্রাপ্য হিসাব হিসাবটা কি? সম্পদ। সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। আর অপর দিকে ব্যাংক হিসাব ডেবিট লিখেছি, এর কারণ কি? আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। তাহলে দেখো সমপরিমাণ অ্যামাউন্ট হচ্ছে 6,000 টাকা 6,000 টাকা। আর কারণ হিসাবে আমি লিখেছি প্রাপ্য হিসাব থেকে চেক নগদান বইতে দুবার ক্রেডিট করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা খুব প্যাচের একটা এন্ট্রি ছিল, সেটা হয়তো তোমরা এখন ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্নে যাই। দেখো ব্যাংক জমাকৃত সুদ 5,000 টাকা, নগদান বইতে লেখা হয়নি। দেখো ব্যাংক জমাকৃত সুদ হচ্ছে আমার জন্য খরচ, তা খরচ সবসময় ডেবিট হয়। আর যেহেতু ব্যাংকের টাকা কমিয়ে দিয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা সমপরিমাণ অ্যামাউন্ট লিখেছি 5,000 টাকা 5,000 টাকা। আর কারণ হিসেবে আমি লিখেছি ব্যাংক জমাকৃত সুদ কর্তন করা হয়েছে। আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পেরেছো। চলো আমরা ঘয়ের সমাধান করি। ঘতে কি বলা হয়েছে? সহায়ক তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। দেখো এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত পরিমাণ হচ্ছে 60,000 টাকা। এইটা আমরা প্রথমে নিয়ে আসবো। দেখো ঘ নং প্রশ্নের উত্তর, সবুজ ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী প্রচলিত ছক, এটা 30শে জুন 2020। দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত আমরা লিখলাম 60,000 টাকা। এখন এখানে একটা বিষয় আছে, তোমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী না বুঝো তাহলে আমার প্রথম এই চ্যাপ্টারে প্রথম পর্বে যে ভিডিওটি রয়েছে সেখানে সমস্ত বিষয়গুলি আমি উল্লেখ করেছি। ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে করতে হয় সেগুলি A to Z আমি সেখানে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমরা ওটা আগে দেখো, দেখার পরে এই অঙ্কটা করো, তাহলে বুঝতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কাকে ফলো করব, এটা হচ্ছে মেইন বিষয়। এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এই কথাটা থাকলে আমরা কাকে ফলো করব? অর্থাৎ নগদান যেটা কাজ করবে ব্যাংকের সেই কাজটা করতে হবে, ব্যাংক নগদানকে ফলো করবে। মোদ্দা কথা হচ্ছে ব্যাংক নগদানকে ফলো করবে। অর্থাৎ নগদান যদি কমায় ব্যাংক কমাতে হবে, ব্যাংক নগদান যদি বাড়ায় ব্যাংকের বাড়াতে হবে। এই কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই প্রশ্নে এই কথাটা যদি লেখা থাকে তাহলে সবসময় তুমি নগদকে ফলো করবা। অর্থাৎ তুমি যদি ব্যাংক হও তাহলে নগদকে ফলো করবা। চলো আমরা দ্বিতীয় নম্বরে যাই। 15,000 টাকা এবং 20,000 টাকা দুইটি ইস্যুকৃত চেকের মধ্যে দ্বিতীয় চেকটি 30শে জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয়নি। সমস্যা হচ্ছে 15,000 টাকা নিয়ে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে 20,000 টাকা নিয়ে। দেখো 20,000 টাকা কিন্তু ব্যাংকে পরিশোধ হয়নি। তা যখন আমরা চেক ইস্যু করি তখন কি করি? আমরা নগদান বই থেকে সেই পরিমাণ টাকা কমিয়ে রাখি। যেহেতু পাওনাদার সে চেকটা উপস্থাপন করেনি, তাই ব্যাংক থেকে আমাদের যে প্রতিষ্ঠানে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কমেনি। যেহেতু নগদান ইস্যু করে দিয়েছে কিন্তু ব্যাংকের টাকা কমায়নি, তাহলে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। আর এই ইমব্যালেন্সের কারণেই কিন্তু এই গরমিলটা দেখা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব? আমরা বিয়োগ রেখে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি এটা লিখে 20,000 টাকা আমরা অ্যামাউন্টটা বসিয়ে দেব। এটা বিয়োগ করছি কারণ যেহেতু নগদান কমিয়েছি সেজন্য ব্যাংকের কমাতে হবে, তাহলে এই ব্যালেন্সটা সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে তুমি নগদকে ফলো করবা, ব্যাংক নগদকে ফলো করবে, তাই আমরা এটা বিয়োগ করে দিয়েছি। কারণ কি নগদে আমরা বিয়োগ করে দিয়েছিলাম, তাই ব্যাংকেরও বিয়োগ করতে হবে। চলো পরে এন্ট্রিতে যাই। এখানে বলা হয়েছে 10,000 টাকা এবং 9,000 টাকা দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেখা গেছে দুইটা চেকের মধ্যে
দ্বিতীয় চেকটি আদায় করছে ব্যাংক, কিন্তু প্রথম চেকটি আদায় করিনি। তা যখন আমরা চেক ব্যাংকে জমা দেই তখন আমরা কি করি, নগদের টাকা বাড়িয়ে দিই। যেহেতু আমরা নগদের টাকা বাড়িয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকের টাকাও বাড়াতে হবে। নগদের টাকা যদি বৃদ্ধি পায় তাহলে তোমাকে ব্যাংকের টাকাও বৃদ্ধি করতে হবে, তাহলে এই দুইটা সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ব্যাংকের অ্যামাউন্ট এবং নগদের অ্যামাউন্ট তখন সমান হবে। এর জন্য আমাকে এটা যোগ করতে হবে, কারণ কি নগদকে আমরা ফলো করব। তারপরে প্রশ্নে যাই, দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তা যেহেতু নগদান বইতে বাড়িনি, কিন্তু ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্সটাকে কমিয়ে দিতে হবে, তাহলে নগদের সমান হবে। দেখো আমরা সেই কাজটি করেছি। দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, সেটা আমরা কমিয়ে দিয়েছি 5,000 টাকা। তারপরেরটা বলা হয়েছে যে দেখো প্রদেয় হিসাব 10,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক পরিশোধ করে দিয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে, কিন্তু আমরা নগদানভুক্ত করিনি। তাহলে কি করতে হবে আমার, যেহেতু আমরা নগদের থেকে কমাইনি, তাহলে ব্যাংকের আবার বাড়াতে হবে। যেহেতু আমরা কাকে ফলো করব, নগদকে ফলো করব। তাহলে আমি দেখো প্রদেয় হিসাবকে ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। সেটার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। যেহেতু নগদের টাকা কমেনি, নগদের টাকা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু ব্যাংকের টাকা কমে গেছে। যেহেতু আমরা কাকে ফলো করি, নগদকে ফলো করি, তাই নগদের সমান হতে হলে আমার ব্যাংকের টাকাটাকে বৃদ্ধি করতে হবে, তাহলেই কিন্তু দুইটা সমান হবে। তাই আমরা এটাকে যোগ করে দিয়েছি 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। প্রাপ্য হিসাবে নিকট থেকে প্রাপ্ত 2,000 টাকা একখানি চেক নগদান বইতে ভুলে দুবার ক্রেডিট করা হয়েছে, অথচ ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে। দেখো এখানে বিষয়টা হচ্ছে ব্যাংকের কোনো সমস্যা হয়নি, সমস্যা হচ্ছে নগদান বইতে। যখন আমরা প্রাপ্য হিসাব থেকে কোনো টাকা পাই তখন কি আমার নগদ অর্থ বেড়ে যায়। যেখানে আমার বাড়ার কথা ছিল সেখানে কি উল্টো আমি দুবারই এই 2,000 টাকা করে কমিয়ে রেখেছি। তাহলে আমার কত কমেছে, 4,000 টাকা, আর বাড়ার কথা ছিল কত, 2,000 টাকা। তাহলে মোট কত হয়, 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা আবার কি করব, যেহেতু আমরা নগদ থেকে আমরা কমিয়েছিলাম, তাই আমরা ব্যাংক বিবরণী থেকে বা ব্যাংক পাসবই থেকে আমরা সেটা কমিয়ে রাখবো। সেজন্য আমরা কি করছি, বিয়োগ করে দিছি 6,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তারপর আসো ব্যাংক জমাতে সুদ 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এখানে কি কাজটা করছে কে, ব্যাংক জমাতে সুদ সে কি করছে, কর্তন করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে। কিন্তু নগদান বইতে কি কমছে, কমে নাই। তাই ব্যাংক আর নগদান বইয়ের একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, আর এই কারণে কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখন তাহলে কি করতে হবে, যেহেতু নগদান কমেনি তাই ব্যাংকের আবার বাড়াতে হবে। তাই আমরা এটা কি করছি, ব্যাংক জমাকৃত সুদ যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, কত, 5,000 টাকা, এটা আমরা যোগ করে দিয়েছি। কারণ কি এই বিষয়গুলি আমরা করব নগদানকে ফলো করে। তার টোটাল ব্যালেন্স কত হলো, দেখো এই তিনটা যোগ করার পর আমি পেলাম 25,000 টাকা, 60,000, 25,000 টাকা যোগ করার পর পেয়েছি 85,000 টাকা, এবং নিচের এই তিনটি ব্যালেন্স যোগ করার পর পেয়েছি আমরা কত, 31,000 টাকা। এটা আমরা বিয়োগ করে দেব, 85,000 টাকা থেকে বিয়োগ করে দেব। বিয়োগ করার পর আমরা পেয়েছি 54,000 টাকা। তাই ব্যাংক বিবরণী বা পাসবই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 54,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি না বোঝো আমাকে কমেন্টস করে জানিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং একটা সাবস্ক্রাইব দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।